শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এসসিকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি বুশরা রহমান। দেখো আমরা কিন্তু বই শেষ করে নিয়েছি, তাই না? অর্থাৎ 42 পর্যন্ত ইউনিট আমরা শেষ করে ফেলেছি। তো এখন আমরা প্রথম যে তোমার বোর্ড বইটি রয়েছে এগুলো আমরা রিভিশনে যাব, ঠিক আছে? তো আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে ইংলিশ গ্রামার নিয়ে। দেখো ইংলিশ গ্রামারও কিন্তু আমাদের গ্রামাটিক্যাল টপিকগুলো নিয়ে আলোচনা করা শেষ হয়ে গেছে, এখন শুধু আমরা রিভিশনে যাব। বুঝতে পেরেছো? তো চলো আজকে আমরা পড়ব হচ্ছে অ্যাপ্লিকেশন। আজকে আমরা অ্যাপ্লিকেশন পড়ব, লেটার অ্যাপ্লিকেশনগুলো পড়ে আমরা শেষ করে নেব, ঠিক আছে? তো আজকে আমরা পড়ব হচ্ছে অ্যাপ্লিকেশন। দেখো তোমার যে সিলেবাস রয়েছে, সিলেবাসে দেখো একটি অ্যাপ্লিকেশন রয়েছে 176 পৃষ্ঠা। তোমার গ্রামার বইটি যে রয়েছে সেই গ্রামার বই 176 নাম্বার পেজে 24 নাম্বার অ্যাপ্লিকেশনটি তোমার সিলেবাসে রয়েছে, অর্থাৎ বার্ষিক পরীক্ষা সিলেবাসে। তো আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? দেখো প্রথমে লিখেছি আমি এখানে, দেখো সাপোজ ইউ আর নাসির। এখানে আমি একটি গ্যাপ দিয়েছি, তোমার বইয়ের মতো করে আমি এখানে লিখেছি সাপোজ ইউ আর নাসির, ইউ আর ইন নিড অফ টেকিং লিভ ইন অ্যাডভান্স। Now write an application to the headmaster of your school praying for leave in advance. এখন দেখো আমি এখানে কেন গ্যাপ দিয়েছি, তোমাকে এরকম ভাবে দেয়া থাকতে পারে যে সাপোজ ইউ আর নাসির অর নাসিমা, ঠিক আছে? তো এখানে শুধুমাত্র নাসির দেয়া আছে, তার মানে এখানে তোমার নাম হচ্ছে নাসির। এখানে তুমি তোমার মানে তোমাদের নাম অর্থাৎ যার যার নাম তোমরা এখানে লিখতে পারবে না, ঠিক আছে? তাহলে এখানে তোমার নাম কি? এই অ্যাপ্লিকেশনটাতে তোমার নাম হবে হচ্ছে নাসির। অ্যাপ্লিকেশনটাতে তোমার নাম কি হবে? নাসির। এখন দেখো প্রশ্ন হতে পারে মেয়েদের ক্ষেত্রে যে এখানে আমরা কি লিখবো, তাই না? যেহেতু ছেলে নাসির একটি ছেলের নাম, আমরা পড়ে বুঝতে পারছি বা নরমালি আমরা এটাই জেনে থাকি। তো এই ক্ষেত্রেও ছেলে মেয়ে উভয়কেই তোমার নাসির নামে লিখতে হবে, ঠিক আছে? তো এখন যদি ধরো নাসির না লিখে নাসির অথবা অবলিক দিয়ে নাসিমা লিখে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা ছেলেরা নাসির লিখতে পারো এবং মেয়েরা নাসিমা লিখতে পারো, ঠিক আছে? যদি উল্লেখ করা থাকে তাহলে। আবার অনেক সময় দেখবে তোমাকে দেয়া থাকবে না যে সাপোজ ইউ আর নাসির ও নাসিমা, এরকম কোনো নাম দেয়া থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো নাম না দেয়া থাকে সেক্ষেত্রে তুমি তোমার নিজের নামই লিখতে পারো, আর যদি দেয়া থাকে তাহলে কিন্তু লিখতে পারবে না। কথা বুঝতে পেরেছো? এরপরে আসো না, ইউ আর ইন নিড অফ টেকিং লিভ ইন অ্যাডভান্স। তোমাকে অগ্রিম ছুটির প্রয়োজন। লিভ ইন অ্যাডভান্স, অ্যাডভান্স অর্থ হচ্ছে অগ্রিম, তাই না? তাহলে তোমার অগ্রিম ছুটির প্রয়োজন। নাও এখন রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার। তো তাহলে কি বলছে? তোমার হেডমাস্টারের কাছে, অর্থাৎ হেড টিচারের কাছে। এখন এই হেডমাস্টার না দিয়ে এই জায়গাটাতে প্রিন্সিপালও লিখতে পারে, ঠিক আছে? হেডমাস্টার এখানে না দিয়ে এখানে প্রিন্সিপাল অথবা অন্য কোনো প্রিন্সিপালও দিতে পারে, তাই না? ধরো যদি প্রিন্সিপাল দেয় তাহলে তুমি সেক্ষেত্রে যখন লিখবে টু দা প্রিন্সিপাল তোমাকে লিখতে হবে, টু দা হেডমাস্টার লিখলে কিন্তু হবে না। যেহেতু তোমাকে এখানে হেডমাস্টার দিয়েছে তাহলে সেক্ষেত্রে তোমাকে যখন তুমি লিখবে টু দা হেডমাস্টার লিখতে হবে, তখন কিন্তু আবার প্রিন্সিপাল লিখলে হবে না। কথা বুঝতে পেরেছো? অর্থাৎ আমাকে যা লিখতে বলবে, যা ডিরেকশন দিবে আমি সেই অনুযায়ী কাজ করব। তো দেখো নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল প্রেইং ফর লিভ ইন অ্যাডভান্স। এখন অগ্রিম ছুটির চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লিখো। দেখো এখানে কিন্তু তোমার বিদ্যালয়ের নাম উল্লেখ করে দেয়নি, তাহলে সেই ক্ষেত্রে তুমি যে কোনো স্কুলের নাম দিতে পারো কিংবা তোমার স্কুলের নামও দিতে পারো, ঠিক আছে? যেহেতু উল্লেখ করে দেয়নি, আর যদি উল্লেখ করে দেয়া থাকতো তাহলে এটার মতো সেম যে স্কুলের নামটা উল্লেখ করে দেয়া থাকবে সেই স্কুলের নামে আমরা লিখব। বুঝতে পেরেছো? তাহলে চলো এখন আমরা কিভাবে আনসার করব। অ্যাপ্লিকেশনের আনসারের নিয়মটা তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো করে জানো, আমি জানি। আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়মটা হচ্ছে কি, সবই এক পাশে থাকবে এবং এক সিরিয়ালে থাকবে, একটা এই পাশে একটা ওই পাশে লিখলে কিন্তু হবে না, ঠিক আছে? কি করবে? সর্বপ্রথমে এক সিরিয়ালে লিখবে। এখন ধরো অনেকে লেখার সময় স্কেল করার পরেও কিন্তু এদিক সেদিক হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি করবে? কাগজ, খাতার যে কাগজটি রয়েছে খাতার কাগজটিকে সুন্দর করে একটু ভাঁজ করে নিবে কিংবা হালকা একটু স্কেল দিয়ে টেনে নিবে, যেন তুমি পেন্সিল দিয়ে টেনে নিবে যেন তুমি লেখার পর মুছে ফেলতে পারো। তবে সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে তুমি তোমার পেজ থাকবে তো এরকম, ধরো এতটুকু পর্যন্ত স্কেল করা থাকবে, এই স্কেল করার পর বাকি
যতটুকু থেকে যেখান থেকে তুমি লেখা শুরু করবে সেই জায়গাটা একটু ভাঁজ দিয়ে দিবে। ভাঁজ দিয়ে দিলে তোমার আর এদিক সেদিক লেখার মানে লেখা চলে যাবে না, ঠিক আছে? আচ্ছা, তারপর অ্যাপ্লিকেশনের নিয়মে আসি। অ্যাপ্লিকেশনের নিয়মে অবশ্যই প্রথমে কি লিখতে হবে? হ্যাঁ, ডেট লিখতে হবে। তাহলে প্রথমেই দেখো ডেট। ডেটে আজকে যে তারিখটা সেটাই লিখবে, অর্থাৎ যেদিন তুমি অ্যাপ্লিকেশনটি লিখবে সেই তারিখটাই লিখবে, ঠিক আছে? ধরো আজকে হচ্ছে আমাদের 3 তারিখ, তাই না? 03/09/2020, ঠিক আছে? তারপরে আসো দা হেডমাস্টার, দার টি বড় হাতের, হেডমাস্টারের এইচ বড় হাতের, ঠিক আছে? এখানে পাংচুয়েশনের বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। দা হেডমাস্টার, এখানে কোনো কমা নেই, তোমরা এখানে কোনো কমা দিবে না। তারপর হচ্ছে এখানে তোমার লিখেছে পাবনা জেলা স্কুল, তুমি চাইলে তোমার স্কুলের নামই লিখতে পারো। আমরা তোমার স্কুলের নামই এখানে লিখবো, ঠিক আছে? দেখো তোমার স্কুলের নাম কি? এখানে একটি বিষয় খেয়াল করো, দেখো শাইনের এস বড় হাতে দিয়েছি, কম্পিউটারের সি বড় হাতে দিয়েছি, কিন্ডারগার্টেনের কে বড় হাতে দিয়েছি, তাই না? তাহলে এখানে পড়ে বুঝতে পারছি প্রত্যেকটি নামের শুরুতে এখানে বড় হাতের অক্ষর হবে। এই বিষয়টি কিন্তু সবাই মাথায় রাখবে, ঠিক আছে? তারপরে আসো হচ্ছে কিন্ডারগার্টেন, এখানে কিছু না, এখানে কমা দিতে পারো, কমা দিবে, বা তোমার বই যেভাবে আছে ধরো এখানে কমা দেয়নি, তুমি না চাইলেও দিতে পারো। তারপর হচ্ছে 32 কিশোরগঞ্জ, এখানে কমা দিবে। তারপর কিশোরগঞ্জের কে অবশ্যই বড় হাতে দিবে। আর তোমরা অনেকে কিশোরগঞ্জ বানানটা ভুল করো, কিশোরগঞ্জ বানানটা কিন্তু ভুল করবে না। এবং এখানে ফুল স্টপ, ঠিক আছে? তাহলে এতটুকু পর্যন্ত আমার প্রথম স্টেপ হয়ে গেল। তারপর আমি কি করব? তারপর আমি সাবজেক্ট লিখব, তাই না? সাবজেক্টকে এখানে তোমার খাতার এক আঙ্গুল বা এক আঙ্গুল ফাঁক দিয়ে একটু স্পেস দিয়ে লিখবে। সাবজেক্টটাকে কি তোমার খাতার তুমি এত পর্যন্ত লেখার পরে এখান থেকে তুমি একটু স্পেস দিয়ে লিখবে, ঠিক আছে? দেখো সাবজেক্ট, অনেকেই আবার সাবজেক্টটাকে সম্পূর্ণভাবে লিখো না, শুধুমাত্র SUB লিখে দাও, সেই ক্ষেত্রেও হবে, তবে সাবজেক্ট সম্পূর্ণটা লিখলে সবথেকে বেশি সুন্দর হয়, ঠিক আছে? দেখো সাবজেক্ট কি লিখবে? অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স। অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স আমি সাবজেক্ট এখানে লিখেছি। দেখবে অনেক সময় কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে যখন তুমি সাবজেক্টটা লিখতে যাচ্ছ তখন কিন্তু এই জায়গায় যে জায়গাটা সম্পূর্ণভাবে লেখা হচ্ছে না, তখন কিন্তু ধরো লেখা শেষ হলো না, তখন সাবজেক্টের ক্ষেত্রে আবার এখানে চলে আসতে পারবে না, আবার এখান থেকে লিখতে হবে। এটার ক্ষেত্রে শুধুমাত্র কোথায়? সাবজেক্টের ক্ষেত্রে, মনে থাকবে তো? আচ্ছা, এবারে আসো, তারপর এরপরে তুমি লিখবা, যখন লিখবে যে স্যার আই ব্যাক টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট, এরকম যদি লিখতে চাও তখন সাবজেক্টে যেখানে থাকবে, এখানে সাবজেক্ট ছিল তো, এখানে সাবজেক্টের এখানে গ্যাপ দিয়েছি না, এখানেও তোমার সাবজেক্টের একটু পরেও কিন্তু এখানে গ্যাপ দিতে হবে, ঠিক আছে? তাহলে যেখানে তুমি গ্যাপ দিবে এই সাবজেক্টের পরে গ্যাপ দিয়ে তুমি লিখবে হচ্ছে স্যার, স্যার লিখে তারপর কমা দিবে, মনে থাকবে? কমা দেওয়ার পরে আবার সিরিয়ালি করে আই ব্যাক টু স্টেট দ্যাট দ্য ম্যারেজ ceremony অফ মাই এল্ডার সিস্টার উইল বি হেল্ড অন দ্য 15th ইনস্ট্যান্ট। বিনীত নিবেদন এই যে চলতি মাসের 15 তারিখ আমার বড় বোনের বিয়ে অনুষ্ঠিত হবে। সো আই শ্যাল নট বি এবল টু প্রেজেন্ট ইন দ্য ক্লাসেস ফ্রম 14th to 17th ইনস্ট্যান্ট। তাই আমি 14 থেকে 17 তারিখ শ্রেণীতে উপস্থিত থাকতে পারবো না। তারপর আবারও একটু স্পেস দিয়ে আই দেয়ারফর pray that you would be kind enough to grant me leave in advance for those days only. অতএব জনাব সমীপে আমার প্রার্থনা ও আশা আমাকে উক্ত দিনগুলোর অগ্রিম ছুটি মঞ্জুর দানে বাধিত করবে। তো এভাবে তুমি
নিয়মটা তো সবাই জানো, এভাবে এটা শিখে নিবে, এটা সবচেয়ে অনেক সহজ, এখান থেকে তোমরা শিখে নিবে, ঠিক আছে? এরপরে আসো আমি আই রিমেইন স্যারটা দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ লাস্ট স্টেপ যেটা। এখানে জায়গা না হওয়ার কারণে আমি মুছে মুছে কাজ করছি, তোমরা একটু বুঝে নিবে। দেখো আই রিমেইন, এটাও আবার কি হবে, অ্যাক্সিলিয়ারি হবে। আই রিমেইন এর পরে অবশ্যই একটি কমা দিবে, তারপর হচ্ছে স্যার, আবারও একটি কমা, তারপর হচ্ছে ইউর মোস্ট ওবিডিয়েন্ট পিউপিল অথবা ইউর ওবিডিয়েন্ট পিউপিল, যেভাবে দাও না কেন হবে ইউর মোস্ট। আর এখানে বানানো ভুল করবে না, ঠিক আছে? কখনো বানান ভুল করবে না। অবিডিয়েন্ট পিউপিল এখানে কি ছিল, নাসির ছিল, তাই না? নাসিমাটা আমি পরে লিখেছি, যদি লেখা থাকে তাহলে মেয়েরা এক্ষেত্রে নাসিমা লিখবে, আর যদি না লেখা থাকে তাহলে মেয়েরাও কি লিখবে, নাসির লিখবে। তাহলে এখানে কি লিখবো, আমি নাসির লিখবো, আমার নাম হচ্ছে এখানে কি, নাসির, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু এভাবে তোমার আসবে, ঠিক আছে? তো এটা মাথায় রাখবে। ক্লাস ক্লাস হচ্ছে 4, আর রোল দিতে পারো, ক্লাস এবং রোল দিলেই হয়ে যায়, রোল যে কোনো একটা দিলেই হয়। ধরো আমি এখানে 1ই দিলাম, বাস এতটুকুই আমার অ্যাপ্লিকেশনে ছিল। তাহলে আমাদের আজকের পড়া থাকলো হচ্ছে গ্রামার বইয়ের 176 পৃষ্ঠার, অর্থাৎ পেজ নাম্বার 76 পেজ এর 24 নং অ্যাপ্লিকেশন শিখা এবং লেখা। এটা শিখবে, সুন্দর করে খাতায় লিখবে এবং স্কুলে এসে জমা দিয়ে যাবে, ঠিক আছে? সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে। আমি আরাফাতুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম দোয়েল পাখি, আমাদের জাতীয় পাখির রচনা। আজকে আমি তোমাদেরকে আরেকটি রচনা নিয়ে আলোচনা করব, তোমাদেরকে আরেকটি রচনা পড়াবো। সেটা হচ্ছে আমাদের চরিত্র। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টির নাম হচ্ছে চরিত্র, আলোচ্য বিষয় চরিত্র। চলো আমরা রচনাটা একবার দেখি। তো আমরা যখন একটা রচনা শিখতে যাব, বা এটা আমাদের মনে করতে, মানে মনে রাখতে হবে এবং লিখতে হবে, তখন আমাদের কিছু স্টেপ ফলো করার দরকার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইটি বের করো। তোমাদের বইয়ের ব্যাকরণ বইয়ের 197 পৃষ্ঠাতে আছে তোমাদের এই যে আলোচ্য বিষয় চরিত্র নামক রচনাটি। তোমরা বইটি বের করো এবং আমি তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে তোমরা সেটা ভালো করে অধ্যয়ন করবা, মুখস্থ করবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন একটা রচনা মুখস্থ করতে যাব তখন আমাদের সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে রচনার মধ্যে কয়টা স্টেপ আছে। তো এই রচনার মধ্যে স্টেপ আছে তোমার 1 2 3 4 5, 5টি স্টেপ রয়েছে। তো সর্বপ্রথম আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে 5টি স্টেপ একসাথে লিখে আমরা স্টেপগুলো মুখস্থ করে নিই। সর্বপ্রথম আমরা যেটা জানি, আমরা একটা রচনা যখন লিখি তখন উপস্থাপনা, ভূমিকা কিংবা উৎস এরকম একটা কিছু দিয়ে আমরা শুরু করি। তো এখানে এই রচনাটি শুরু হয়েছে ভূমিকা দিয়ে। ভূমিকার পরে স্টেপ হচ্ছে চরিত্রবানের লক্ষণ, তারপরে হচ্ছে চরিত্রহীনের লক্ষণ, আর চরিত্রবান হওয়ার উপায় এবং উপসংহার। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমরা সর্বপ্রথম যেটা করবা সেটা হচ্ছে এই 5টি স্টেপ এভাবে লিখে রাখবা, লিখে নিবা। প্রথমে ভূমিকা, ভূমিকা, তারপরে হচ্ছে চরিত্রবানের লক্ষণ, চরিত্র বানের লক্ষণ। ঠিক আছে? তারপরে হচ্ছে চরিত্রহীনের লক্ষণ।
চরিত্রহীনের লক্ষণ। কয়টা স্টেপ এখানে? একটা, দুইটা, তিনটা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই তিনটা স্টেপ নিয়ে আলোচনা করব। এখানে স্টেপ আছে মোট 5টা। তারপরে হচ্ছে তোমার কি চরিত্রবান হওয়ার উপায় এবং উপসংহার। উপায় এবং উপসংহার। ঠিক আছে? তো আমরা আজকে যে বিষয়টি নিচ্ছি সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম মুখস্থ করে নেব এভাবে যে ভূমিকা, চরিত্রহীনের লক্ষণ, চরিত্রবানের লক্ষণ। ভূমিকা, চরিত্রবানের লক্ষণ, চরিত্রহীনের লক্ষণ। এই তিনটা স্টেপ যদি আমরা মনে রাখি, তখন একজন চরিত্রবানের লক্ষণ কি হয় সেটা আমরা মোটামুটি যখন পড়বো তখন জেনে যাব। তখন তার উপলক্ষে, তার সাপেক্ষে আমরা যদি 2 থেকে 3টা লাইনও লিখতে পারি, তারপরে কিন্তু এটাতে যদি আমরা 3টি লাইন করে লিখি, তারপরে 9টি লাইন হয়ে যাবে। তো ভালো করে যদি করি তাহলে একটা পেজ ভরে যাবে যদি এই 3টার উপরে। তো আমরা সুন্দর করে নিজে থেকে এখান থেকে গুছিয়ে লিখতে পারবো। তো আমরা স্টেপ যতক্ষণ স্টেপ মনে থাকলে আমরা অনেক কিছু লিখতে পারবো, তাই জন্য আমাদের স্টেপটা মনে রাখা খুবই জরুরি। তো চলো আমরা আগে দেখে নিই। চরিত্র, ভূমিকা। চরিত্র মানুষের অমূল্য সম্পদ। চরিত্রবান ব্যক্তি জীবনের সরলতা, শিষ্টাচার, সাধুতা, সত্যবাদিতা, দয়া, দক্ষিণ্য, ক্ষমা বিনিময়, ন্যায়পরণতা, আত্মসংযম প্রভৃতি মহৎ মানবীয় গুণাবলীর সমাবেশ ঘটে। চরিত্র ধন দৌলত বিদ্যা বুদ্ধির ঊর্ধ্বে। এটা হচ্ছে ভূমিকা। তারপরে স্টেপ হচ্ছে চরিত্রবানের লক্ষণ। মানুষের কথাবার্তা, চাল চলন, কাজ কর্ম, চিন্তা ভাবনা ইত্যাদি তার চরিত্র প্রকাশ পায়। চরিত্রবান ব্যক্তি সত্য ও ন্যায়ের প্রতীক। ন্যায়পরণতা ও সততা জীবনের সম্বল। তিনি মিথ্যাকে ঘৃণা করেন। চরিত্রবান মিথ্যাকে ঘৃণা করেন, অন্যায় কাজের সংস্পর্শ হতে দূরে থাকেন। তার দ্বারা সমাজ ও জাতির উপকার সাধিত হয়। এটা হচ্ছে নাম্বার 2 নাম্বার স্টেপ। এবার আমরা 3 নাম্বার স্টেপটা দেখব। 3 নাম্বার স্টেপে বলছে এরকম যে একজন চরিত্রবানের কি চরিত্রহীনের কি লক্ষণ থাকে, বা একজন চরিত্রহীনের লক্ষণ, সোজা কথা একজন চরিত্রহীনের লক্ষণ। দেখো, চরিত্রহীনের সম্বল হচ্ছে মিথ্যা এবং পাপাচার। সে মিথ্যাকে ও অন্যায়কে আশ্রয় করে বেঁচে থাকে। সে অন্যের ধন সম্পদ লোভী হয়। মানুষের ক্ষতি করে, নিজে কিভাবে উপকৃত হবে সেই চিন্তায় সে বিভোর। তারপরে স্টেপ হচ্ছে চরিত্রবান হওয়ার উপায়। তো চরিত্রবান হওয়ার উপায়, এরপরে হচ্ছে উপসংহার। তো একজন চরিত্রবান কিভাবে হতে হবে এটা দেখো। চরিত্র গঠনের শ্রেষ্ঠ সময় হচ্ছে বাল্যকাল। একটা মানুষ বাল্যকাল থেকেই তার চরিত্র গঠন হয়। সাধারণত পিতামাতার সহচর্য ও আদর্শ অনুসারে একটি শিশুর চরিত্র গঠন হয়ে থাকে। শিশুরা কোমল হৃদয় এর অধিকারী, বিধায় শৈশবে তাদের যা শিক্ষা দেওয়া হয় তাই তারা শিখে। এজন্য পিতামাতাকে বাল্যকালে তার জন্য সুশিক্ষার ব্যবস্থা করতে হবে। কথায় আছে টাকা গেলে কিছুই হয় না। কথায় আছে টাকা গেলে কিছুই হয় না, সম্পদ হারালে কিছু ক্ষতি হয়, কিন্তু চরিত্র একবার নষ্ট হলে তার সবকিছুই ধ্বংস হয়ে যায়। এজন্য খারাপ মানুষকে সর্বদা এড়িয়ে চলতে হবে। লোভ লালসা হতে বিরত থাকতে হবে। তবেই পরিণত বয়সে উন্নত চরিত্রের অধিকারী হয়ে উঠবে। এটা হচ্ছে একজন চরিত্রবান কিভাবে হওয়া যায় তার একটা উপায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের যেটা তোমরা শিখবে সেটা হচ্ছে ভূমিকা, চরিত্রবানের লক্ষণ এবং চরিত্রহীনের লক্ষণ। এই 3টা স্টেপ তোমরা মুখস্থ করবা এবং মুখস্থ করে এটা সুন্দর করে লিখে ফেলবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এটা অর্ধেক তথা 3টি স্টেপ দেওয়া হয়েছে। আগামী ক্লাসে তোমাদের পরের 2টি স্টেপ দেওয়া হবে। তো আজকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এসসিকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি বুশরা রহমান। আজকে আমি তোমাদের সাথে সাধারণ জ্ঞান ক্লাস নেব। সবাই দেখো, তোমাদেরকে প্রথম বছরের প্রথমেই কিন্তু 3টে সেমিস্টারের ভাগ করে দিয়ে শীট করে দেওয়া হয়েছিল বই থেকে, তাই না? তো আমরা আজকে এই শীটটা পড়বো, আর সবার কাছে নিশ্চয়ই এই শীটটি রয়েছে। সবাই সাধারণ জ্ঞান শীট বের করবে যেখানে লেখা রয়েছে তৃতীয় সেমিস্টার অর্থাৎ বার্ষিক পরীক্ষা, ঠিক আছে? আজকে আমরা সাধারণ জ্ঞানের শূন্যস্থান পূরণ করব। সাধারণ জ্ঞান শীটে যে শূন্যস্থান রয়েছে, দেখো প্রথমেই 10টি শূন্যস্থান রয়েছে। আমরা আজকে এই শূন্যস্থানটি পড়ব, ঠিক আছে? সবাই আমার সাথে সাথে ক্লাসটি মনোযোগ সহকারে করবে বলে আমি আশা করি। চলো তাহলে পড়ি আমরা। প্রথমে দেখো কি রয়েছে, প্রথমেই রয়েছে শূন্যস্থান পূরণ। 1 নাম্বার, জাতিসংঘের শিশু তহবিলের নাম ড্যাশ। জাতিসংঘের শিশু তহবিলের নাম ড্যাশ। এখানে উত্তরটি হবে হচ্ছে ইউনিসেফ। জাতিসংঘের শিশু তহবিলের নাম হচ্ছে ইউনিসেফ। তাহলে তোমরা লিখবে হচ্ছে এখানে ইউনিসেফ। তারপরে দেখো 2 নাম্বার, বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক সংস্থার নাম ড্যাশ। বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক সংস্থার নাম জাতিসংঘ। এখানে উত্তরটা হবে হচ্ছে জাতিসংঘ। বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক সংস্থার নাম হচ্ছে জাতিসংঘ। চলো লিখি এখানে, এখানে উত্তরটা হবে হচ্ছে জাতিসংঘ। তারপর হচ্ছে 3 নাম্বার, দেখো বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাতের নাম ড্যাশ। বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাতের নাম ড্যাশ। বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাতের নাম হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত। বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাতের নাম কি? নায়াগ্রা জলপ্রপাত। তাহলে এখানে হবে হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত। এখানে শুধুমাত্র নায়াগ্রা দিলে কিন্তু হবে না, নায়াগ্রা জলপ্রপাত নামটাও কথাটাও কিন্তু উল্লেখ করতে হবে, ঠিক আছে? তারপরে আসে হচ্ছে 4 নাম্বার, আধুনিক অলিম্পিক গেমস প্রতি ড্যাশ বছর পর অনুষ্ঠিত হয়। আধুনিক অলিম্পিক গেমস প্রতি ড্যাশ বছর পর অনুষ্ঠিত হয়। প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হয়, ঠিক আছে? তাহলে এখানে হবে হচ্ছে 4। তোমার শীটে 4 বানান করে দেয়া আছে, তুমি চাইলে বানান করেও লিখতে পারো, আবার সংখ্যায়ও লিখতে পারো, ঠিক আছে? তাহলে এখানে সংখ্যায় লিখলেও হবে, আবার বানান করে লিখলেও হবে। এরপরে আসা হচ্ছে 5 নাম্বার, সার্কভুক্ত দেশ ড্যাশ। আমরা জানি সার্কভুক্ত দেশ হচ্ছে 8টি। সার্কভুক্ত দেশ কয়টি? 8টি। তাহলে এখানে হবে হচ্ছে 8টি, ঠিক আছে? তারপরে আসো 6 নাম্বার, দেশ পৃথিবীর সবচেয়ে বড় পর্বত। দেশ পৃথিবীর সবচেয়ে বড় পর্বত। পৃথিবীর সবচেয়ে বড় পর্বতের নাম হচ্ছে হিমালয়। তাহলে এখানে হবে হচ্ছে হিমালয় পৃথিবীর সবচেয়ে বড় পর্বত। তারপরে আসে হচ্ছে 7 নম্বরে। 7 নম্বরে রয়েছে দেখো, ড্যাশ শব্দের অর্থ পৃথিবী গোলাকার। ড্যাশ শব্দের অর্থ পৃথিবী গোলাকার। ভূগোল শব্দের অর্থ পৃথিবী গোলাকার। এখানে উত্তরটা হবে হচ্ছে ভূগোল। দেখো ভূগোল বানানটা কিন্তু দীর্ঘকার দিয়ে লিখবে, হ্রস্বকার দিলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? ভ দীর্ঘকার, ভূগোল। ভূগোল শব্দের অর্থ হচ্ছে পৃথিবী গোলাকার। ভূগোল শব্দের অর্থ পৃথিবী গোলাকার। 8 নাম্বার দেখো, মানুষ ড্যাশ না ঘুমিয়ে থাকতে পারে। মানুষ 10 দিন না ঘুমিয়ে থাকতে পারে। তাহলে এখানে কি হবে? উত্তরটা 10 দিন হবে। তাহলে মানুষ 10 দিন না ঘুমিয়ে থাকতে পারে। মানুষ 10 দিন না ঘুমিয়ে থাকতে পারে। তারপর দেখো 9 নাম্বার, গোলাপ ফুল ড্যাশ থেকে এসেছে। গোলাপ ফুল, গোলাপ ফুলের উৎপত্তি হচ্ছে ফ্রান্সে, ঠিক আছে? তাহলে এখানে হবে হচ্ছে গোলাপ ফুল ফ্রান্স থেকে এসেছে। গোলাপ ফুল কিন্তু আমাদের সবার প্রিয়, তাই না? আর গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক, জানো তো এটা? আচ্ছা, গোলাপ ফুল ফ্রান্স থেকে এসেছে। তারপর দেখো 10 নাম্বার, ড্যাশ জেলায় কমলা ভালো হয়। ড্যাশ জেলায় কমলা ভালো হয়, অর্থাৎ কমলা ফলন তো সব দেশে হয় বাংলাদেশে, তবে সবথেকে বেশি ভালো হয় হচ্ছে সিলেট জেলায়, ঠিক আছে? তাহলে এখানে উত্তরটা হবে কি? সিলেট জেলায়।
সিলেট জেলায় কমলা ভালো হয়। তাহলে চলো আমরা আরেকবার পড়ি। জাতিসংঘের শিশু তহবিলের নাম ড্যাশ। জাতিসংঘের শিশু তহবিলের নাম ইউনিসেফ। তারপর হচ্ছে 2 নাম্বার, বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক সংস্থার নাম ড্যাশ। বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক সংস্থার নাম হচ্ছে জাতিসংঘ। বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক সংস্থার নাম জাতিসংঘ। তারপর দেখো 3 নাম্বার, বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাতের নাম ড্যাশ। বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাতের নাম হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত। এখানে শুধুমাত্র নায়াগ্রা দিলে কিন্তু হবে না, নায়াগ্রা জলপ্রপাত কথাটাও লিখতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে কি বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাতের নাম নায়াগ্রা জলপ্রপাত। 4 নম্বর দেখো, আধুনিক অলিম্পিক গেমস প্রতি ড্যাশ বছর পর অনুষ্ঠিত হয়। আধুনিক অলিম্পিক গেমস প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। তারপর আসে হচ্ছে 5 নাম্বার, সার্কভুক্ত দেশ ড্যাশ। সার্কভুক্ত দেশ হচ্ছে 8টি। সার্কভুক্ত দেশ 8টি। তারপর দেখো, ড্যাশ পৃথিবীর সবচেয়ে বড় পর্বত। হিমালয় পৃথিবীর সবচেয়ে বড় পর্বত। তারপর দেখো 7 নাম্বার, ভূগোল শব্দের অর্থ হচ্ছে পৃথিবী গোলাকার। ড্যাশ শব্দের অর্থ পৃথিবী গোলাকার, ভূগোল শব্দের অর্থ হচ্ছে পৃথিবী গোলাকার। 8 নাম্বার হচ্ছে, মানুষ ড্যাশ না ঘুমিয়ে থাকতে পারে। মানুষ 10 দিন, এই দিনের নিচেও কিন্তু শূন্যস্থান রয়েছে, তাই না? মানুষ 10 দিন না ঘুমিয়ে থাকতে পারে। তারপর দেখো 9 নাম্বার, গোলাপ ফুল ড্যাশ থেকে এসেছে। গোলাপ ফুল ফ্রান্স থেকে এসেছে। তারপর দেখো, ড্যাশ জেলায় কমলা ভালো হয়। সিলেট জেলায় কমলা ভালো হয়। এই যে আমরা শূন্যস্থান পূরণ, তোমার শীটে 1 থেকে 10টি রয়েছে, অর্থাৎ 10টি শূন্যস্থান রয়েছে। এগুলো তোমাদের আজকে পড়া থাকলো এবং এগুলো তোমাদের হোমওয়ার্কও থাকলো, ঠিক আছে? তাহলে তোমাদের পড়া কি থাকলো? শীটের 1 থেকে 10 নং শূন্যস্থান শিখা এবং লেখা। লিখে দিচ্ছি, দেখো শীটের 1 থেকে 10 নং শূন্যস্থান শিখা ও লেখা, ঠিক আছে? সবাই সুন্দর করে খাতায় লিখবে এবং এগুলো খাতাগুলো জমা দিয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এসসিকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি বুশরা রহমান। আজকে আমি তোমরা যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছো তাদের সাথে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করব। তো সবাই তোমাদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বইটি বের করো। দেখো, গত ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় পড়েছিলাম, তাই না? দ্বিতীয় অধ্যায় পর্যন্ত আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। আজকে আমরা তৃতীয় অধ্যায় পড়ব। তো তোমাদের দেখো, তৃতীয় অধ্যায়ে পরিচ্ছেদ রয়েছে 2টি, তাই না? তো আজকে আমরা প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। সবাই আমার সাথে সাথে মনোযোগ সহকারে নিশ্চয়ই ক্লাসটি করবে। দেখো, প্রথমে দেখো, তৃতীয় অধ্যায়ে প্রথম পরিচ্ছেদে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মুনি ঋষি ও ধর্মগ্রন্থ। মুনি ঋষি ও ধর্মগ্রন্থ। চলো পড়ি আমরা। প্রাচীনকালে অনেক ধার্মিক লোক ছিলেন। তাদের মধ্যে অনেকে অরণ্যে বসে ঈশ্বরের তপস্যা করতেন। অরণ্য মানে হচ্ছে বন, অরণ্য মানে বন। তাহলে কি করতেন মুনি ঋষিরা? কি করতেন? ঈশ্বরের তপস্যা করতেন বনের মধ্যে বসে, অর্থাৎ ধ্যান করতেন। তাদের কোনো লোভ লালসা ছিল না। তারা তপস্যার দ্বারা লোভ লালসা জয় করেছিলেন। তপস্যায় তারা বিশেষ জ্ঞান লাভ করেছিলেন। তারা ঈশ্বরকে উপলব্ধি করেছিলেন। ধর্ম সম্পর্কেও অনেক জ্ঞান লাভ করেছিলেন। তাদের বলা হয় মুনি। তাহলে যারা ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করেন তাদেরকে কি বলা হয়? মুনি বলা হয়। এই লাইনটা সবাই আন্দোলন করবে। ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান লাভ করেছিলেন, তাদের বলা হয় মুনি। তাহলে মুনি কারা? এটা একটি প্রশ্ন আসে, ঠিক আছে? তোমরা এখান থেকে সুন্দর করে সাজিয়ে লিখবে। তারপরে পৃষ্ঠায় আসো, পেজ নাম্বার 15। দেখো, যেসব মুনি তপস্যা বলে বেদ মন্ত্র প্রকাশ করতে পারতেন তাদের বলা হতো ঋষি। ঋষি কারা? এই লাইনটা সবাই আন্ডারলাইন করবে। যেসব মুনি তপস্যা বলে বেদ মন্ত্র প্রকাশ করতে পারতেন তাদের বলা হতো ঋষি। বেদের কবিতাগুলোকে বলা হয় মন্ত্র। এই লাইনটাও সবাই আন্ডারলাইন করবে। বেদের কবিতাগুলোকে কি বলা হয়? মন্ত্র বলা হয়। মুনি ঋষিরা ছিলেন সেকালের শিক্ষক, জ্ঞান বিজ্ঞানের নানা বিষয়ের উদ্ভাবক। কয়েকজন বিখ্যাত মুনি ঋষি হলেন অত্রি, কশ্যপ, গৌতম, বশিষ্ঠ, বিশ্বামিত্র, কর্ণ, মৈত্রেয়ী, গার্গী প্রভৃতি। তাহলে দেখো, এখানে কিন্তু একটি প্রশ্ন আসে, কয়েকজন বিখ্যাত মুনি ঋষির নাম লিখো। তখন কিন্তু তোমাদেরকে এগুলো লিখতে হবে। তাহলে এই মুনি ঋষির নামগুলো তোমরা সবাই আন্ডারলাইন করবে এবং এগুলো তোমরা সবাই শিখে নেবে। তারপরে
তারপরে পৃষ্ঠায় আসো, সরি তারপরে দেখো ঋষিদের 7টি বিভাগে ভাগ করা হয়েছে। ঋষিদের কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? 7টি শ্রেণীতে। এটা সবাই আন্ডারলাইন করো। 7টি শ্রেণী কি কি দেখো, ব্রহ্মর্ষি, দেবর্ষি, মহর্ষি, পরমর্ষি, কাণ্ডর্ষি, সুতশ্রী ও রাজর্ষি। এইগুলো সবাই আন্ডারলাইন করবে এবং এগুলো তোমরা সবাই অবশ্যই অবশ্যই মুখস্থ করে নেবে। প্রথমে আসো দেখো ব্রহ্মর্ষি। ব্রহ্ম বা ঈশ্বর সম্পর্কে যাদের জ্ঞান আছে তাদেরকে বলা হয় ব্রহ্মর্ষি। দেখো নামের সাথেও কিন্তু মিল রয়েছে। ব্রহ্মর্ষি ব্রহ্ম বা ঈশ্বর, ঠিক আছে? ব্রহ্ম বা ঈশ্বর সম্পর্কে যাদের জ্ঞান তাদেরকে বলা হয় ব্রহ্মর্ষি। যেমন হচ্ছে বশিষ্ঠ। বশিষ্ঠ কি? ব্রহ্মর্ষি। দেবর্ষি, যিনি দেবতা হয়েও ঋষি তিনি দেবর্ষি। যিনি দেবতা হয়েও ঋষি তিনি কি? দেবর্ষি। দেখো দেবর্ষির সাথে কিন্তু মিল রয়েছে, দেবতা হয়ে ঋষি, দেবর্ষি। যেমন নারদ, নারদ ছিলেন কি? দেবর্ষি। দেবর্ষি স্বর্গে বাস করেন। দেবর্ষি কোথায় বাস করে? স্বর্গে বাস করে। মহর্ষি, ঋষিদের মধ্যে যারা প্রধান ও মহান তারা মহর্ষি। ঋষিদের মধ্যে যারা প্রধান ও মহান তারা কি? মহর্ষি। যেমন ব্যাসদেব। পরমর্ষি, পরম ব্রহ্মকে যিনি দর্শন করেছেন তিনি পরমর্ষি। পরমর্ষি কি? দেখো পরম ব্রহ্মকে যিনি দর্শন করেছেন তিনি পরমর্ষি। যেমন কৈল। দেখো এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। ছোট প্রশ্ন আসে আমাদের, আবার বর্ণনামূলক প্রশ্ন অনেক সময় আসে যে বর্ণনা করো, তখন কিন্তু এগুলো তোমাদেরকে দিতে হবে, তাহলে এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। তারপরে আসে হচ্ছে কাণ্ডর্ষি। বেদের 2টি কাণ্ড, কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড। বেদের কয়টি কাণ্ড? 2টি কাণ্ড। এটা সবাই আন্ডারলাইন করো। কি কি দেখো? কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডে আছে যাগযজ্ঞের কথা, আর জ্ঞানকাণ্ডে আছে জ্ঞানের কথা, ব্রহ্মের কথা। কর্মকাণ্ডে কি আছে দেখো? যাগযজ্ঞের কথা, আর জ্ঞানকাণ্ডে আছে জ্ঞানের কথা আর ব্রহ্মের কথা। বেদের কোনো কাণ্ড সম্পর্কে জ্ঞানী ঋষিদের বলা হয় কাণ্ডর্ষি। বেদের কোনো কাণ্ড সম্পর্কে জ্ঞানী ঋষিকে বলা হয় কি? কাণ্ডর্ষি। যেমন জৈমিনী বেদের কর্মকাণ্ডের ব্যাখ্যা করেছেন। সুতর্ষি, বেদ ঈশ্বরের বাণী। ঋষিরা তপস্যা করে বেদ মন্ত্র লাভ করেছেন, কিন্তু এভাবে সকল ঋষি বেদ মন্ত্র লাভ করেননি। কেউ কেউ অন্য ঋষির কাছে থেকে শুনেছেন। যারা শুনে শুনে বেদ মন্ত্র লাভ করেছেন তারাই হচ্ছে সুতর্ষি। দেখো সুত মানে কি? শোনা। শ্রুত মানে কি? শোনা। তাহলে শ্রুতর্ষি মানে হচ্ছে যারা শুনে শুনে বেদ মন্ত্র লাভ করেছে তারাই হচ্ছে শ্রুতর্ষি। যেমন সুশ্রুত। রাজর্ষি, রাজা হয়েও যিনি ঋষি তিনি রাজর্ষি। রাজা হয়েও যিনি ঋষি তিনি হচ্ছে কি? রাজর্ষি। তিনি ঋষির মতো জ্ঞানী, ঋষির মতো আচরণ করেন। যেমন রাজা জনক। মুনি ঋষিদের অনেক গুণ, তারা সবসময় সকলের মঙ্গল কামনা করেন, জগতের মঙ্গল কামনা করেন। জগতের মঙ্গলের জন্য তারা নিজের জীবনও দান করতে পারেন। তাদের কাছ থেকে আমরা অনেক জ্ঞানের কথা জানতে পাই, বিশ্বের সকলের মঙ্গলের কথা পাই। আমরাও তাদের মতো জ্ঞানী হব। তারা যেমন সকলের মঙ্গল করেছেন, আমরাও তেমনি সকলের মঙ্গল করব। এখানে আমরা 2 জন ঋষির কথা জানবো। আজকে যে আমাদের পাঠ্য, সেখানে আমরা 2 জন ঋষির কথা জানবো। দেখো প্রথমে রয়েছে ঋষি বিশ্বামিত্র। বিশ্বামিত্র একজন বিখ্যাত ঋষি ছিলেন। তার পিতার নাম গাধী। বিশ্বামিত্রের পিতার নাম কি? গাধী। এই লাইনটা আন্ডারলাইন করো। গাধী কান্যকুব্জের রাজা ছিলেন। বিশ্বামিত্রের পিতামহের নাম ছিল কুশিক। পিতামহ হচ্ছে বাবার বাবা, মানে হচ্ছে দাদা, ঠিক আছে? এজন্য অর্থাৎ ঠাকুরদা, এজন্য বিশ্বামিত্র কৌশিক নামেও পরিচিতি ছিলেন। বিশ্বামিত্র ছিলেন ক্ষত্রিয়। বিশ্বামিত্র ছিলেন কি? ক্ষত্রিয়। রাজপুত্র। তিনি রাজাও ছিলেন, কিন্তু কঠোর তপস্যা করে তিনি ব্রাহ্মণত্ব লাভ করেন। ব্রহ্মার পরে তিনি রাজর্ষি হন, তারপর হন হচ্ছে ব্রহ্মর্ষি। একবার রাজা বিশ্বামিত্র শিকারে গিয়েছিলেন, সঙ্গে অনেক সৈন্য সামন্ত। ঘুরতে ঘুরতে সবাই খুব পরিশ্রান্ত, ক্ষুধার্ত, পিপাসার্থ। কাছেই ছিল ব্রহ্মর্ষি বশিষ্ঠের আশ্রম। বিশ্বামিত্র বশিষ্ঠের আশ্রমে গেলেন। বশিষ্ঠের একটি কামধেনু ছিল, তার কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। বশিষ্ঠের রামধেনুতে কি হলো? কামধেনুতে যা চাওয়া হয় তাই কি পাওয়া যায়। বশিষ্ঠ কামধেনুর সাহায্য নিলেন। সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো, অনেক মজাদার খাবার। সসৈন্য বিশ্বামিত্র খেয়ে দিয়ে খুব খুশি হলেন। সকলের ক্লান্তি দূর হলো। বিশ্বামিত্র কামধেনুর ক্ষমতা দেখে খুব অবাক হলেন। মনে মনে তিনি কামধেনুটি কামনা করলেন। বশিষ্ঠের কাছে তিনি তা ইচ্ছা প্রকাশও করলেন। বিনিময়ে 1000 গাভী দেওয়ার কথা বললেন। তাহলে কামধেনুর পরিবর্তে কি দেওয়ার কথা বলেছিলেন? বিনিময়ে 1000 গাভী। কিন্তু বশিষ্ঠ সম্মত হলেন না, কিছুতেই তিনি কামধেনু দেবেন না। তখন বিশ্বামিত্র জোর করে কামধেনুটি নিতে গেলেন। কামধেনু হাম্বা হাম্বা করতে লাগলো। কামধেনুর ক্ষমতায় অনেক সৈন্যের সৃষ্টি হলো। 2 পক্ষের তুমুল যুদ্ধ হলো। যুদ্ধে বিশ্বামিত্রের সৈন্যরা হেরে গেল। এবার বিশ্বামিত্র বশিষ্ঠকে আক্রমণ করলেন, একটার পর একটা বাণ নিক্ষেপ করলেন। বাণ মানে হচ্ছে তীর। বশিষ্ঠের কিছু হলো না, কিন্তু ব্রহ্মদণ্ড দিয়ে বিশ্বামিত্রের বাণ নষ্ট করে দিলেন।
বিশ্বামিত্র পরাজিত হলেন, তার অনেক সৈন্য নিহত হলো। তার শক্তির উপর খুব অহংকার ছিল, সেই অহংকার চূর্ণ হয়ে গেল। তার ধারণা ছিল ক্ষত্রিয়রা সবচেয়ে শক্তিশালী, ক্ষত্রিয়দের প্রধান কাজ হলো যুদ্ধ করা, রাজ্য রক্ষা করা, আর ব্রাহ্মণদের কাজ হলো তপস্যা করা, যাগযজ্ঞ করা। সেই তপস্যা শক্তির কাছে অস্ত্র শক্তি পরাস্ত হলো। বিশ্বামিত্র তাই ব্রাহ্মণের তপস্যাকে শ্রেষ্ঠ শক্তি মনে করলেন। তারপর দেখো একটি ছক রয়েছে, বিশ্বামিত্রের আরেক নাম কি, এটা রিডিংটা পড়লে তোমরা এগুলো পারবে। তারপর দেখো বিশ্বামিত্র তার রাজ্য ছেড়ে দিলেন, চলে গেলেন তপস্যায়। তার ব্রাহ্মণত্ব লাভ করতেই হবে, এটা তার প্রতিজ্ঞা। তিনি কঠোর তপস্যা করলেন, তার তপস্যা ব্রহ্মা সন্তুষ্ট হলেন। ব্রহ্মার বরে তিনি ব্রাহ্মণত্ব লাভ করেন। এই বর মানে হচ্ছে আশীর্বাদ, হলেন ব্রহ্মর্ষি। তিনি তখন তপবনে বাস করেন। ঋষি হিসেবে তার খুব নাম, সবাই তাকে শ্রদ্ধা করে। বিশ্বামিত্রের মতো আমরাও সকল কাজে যত্নশীল হব, মানুষের মঙ্গল করব। তার জীবন থেকে আমরা গ্রহণ করব ত্যাগ ও কষ্ট সহিষ্ণুতার শিক্ষা। এবারে আসে হচ্ছে বিদুষী গার্গী। বিদুষী গার্গী সম্পর্কে আমরা জানবো। দেখো বেদে অনেক নারী ঋষির নাম পাওয়া যায়, বেদে অনেক নারী ঋষির নাম পাওয়া যায়, যেমন গার্গী, ঘোষা, বিশ্ববারা, অপালা, লোপামুদ্রা প্রভৃতি। তখন চিকিৎসাবিদ্যা, অস্ত্রবিদ্যা, ব্রহ্মবিদ্যা প্রভৃতির চর্চা হতো। স্রষ্টা, সৃষ্টি, আত্মা, জন্ম মৃত্যু প্রভৃতি সম্পর্কে গভীর জ্ঞানকে বলা হতো ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যা কাকে বলে, এই লাইনটা সবাই আন্ডারলাইন করবে। ব্রহ্ম থেকে জীব ও জগতের সৃষ্টি হয়, একেই বলে ব্রহ্মজ্ঞান। সেকালে নারীরাও ব্রহ্মবিদ্যার চর্চা করেছেন। তাদের মধ্যে গার্গী অগ্রগণ্য ছিলেন। লোকে তাকে বলতো বিদুষী গার্গী, ব্রহ্মবাদিনী গার্গী। গার্গীর ব্রহ্মজ্ঞান সম্পর্কে একটি কাহিনী আছে। একবার মিথিলা রাজা জনক এক বিরাট যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে অনেক জ্ঞানী গুণী উপস্থিত ছিলেন, বহু মুনি ঋষিও ছিলেন। বিদুষী গার্গীও সেখানে গিয়েছিলেন। অনেক যজ্ঞে অনেক দান দক্ষিণা করা হয়, এই যজ্ঞে অনেক দান দক্ষিণা করা হয়, তাই এর নাম হচ্ছে বহু দক্ষিণ যজ্ঞ। রাজা জনক ঘোষণা করলেন, এই যজ্ঞ সভায় তিনি শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী, তাকে আমি 1,000 গাভী উপহার দেব। 1,000 মানে হচ্ছে 1000, তাই না? 1000 গাভী উপহার দেবে। জনকের এই ঘোষণা শুনে মহর্ষি যাজ্ঞবল্ক্য উঠে দাঁড়ালেন। তিনি নিজেকে শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী দাবি করে 1,000 গাভী গ্রহণ করার কথা বললেন, কিন্তু সবাই তা বিনা বাক্যে মেনে নিলেন না। অনেকের সঙ্গে যাজ্ঞবল্ক্যের বিতর্ক হলো, ব্রহ্মবিদ্যা নিয়ে বিতর্ক। কি নিয়ে বিতর্ক হলো? ব্রহ্মবিদ্যা নিয়ে বিতর্ক হলো। যাজ্ঞবল্ক্যকে অনেক প্রশ্ন করা হলো, যাজ্ঞবল্ক্য সকল প্রশ্নের উত্তর দিলেন। বিদুষী গার্গী ছাড়া অন্য সবাই তার শ্রেষ্ঠত্ব মেনে নিলেন। গার্গী যাজ্ঞবল্ক্যকে প্রশ্ন করতে লাগলেন, একের পর এক প্রশ্ন। যাজ্ঞবল্ক্য প্রশ্নের উত্তর দিতে লাগলেন। গার্গীর বিষয় ক্রমে কঠিন থেকে কঠিনতর হতে লাগলো। এক পর্যায়ে তার প্রশ্নের বিষয় হলো ব্রহ্মজ্ঞান। যাজ্ঞবল্ক্য তখন গার্গীকে থামতে বললেন, কারণ বেদে প্রশ্ন করার একটা সীমা নির্দেশ করা আছে। যাজ্ঞবল্ক্য গার্গীর সকল প্রশ্নের উত্তর দিয়েছেন, তাই তিনি হলেন শ্রেষ্ঠ ব্রহ্মবিদ। তিনি জনকের জ্ঞান দান করলেন। যাজ্ঞবল্ক্য শ্রেষ্ঠ মহাজ্ঞানী হলেও গার্গীর জ্ঞানও কম ছিল না, তাই সবাই তাকে ব্রহ্মবাদিনী বলে স্বীকার করে নিলেন, জানালেন অভিবাদন বা অভিনন্দন। আজও আমরা তাকে স্মরণ করি, শ্রদ্ধা করি। ব্রহ্মর্ষি বিশ্বামিত্র এবং বিদুষী গার্গীর জীবন থেকে আমরা এই নৈতিক শিক্ষা পাই যে বাহুবলের চেয়ে তপবল বড়, অস্ত্রবলের চেয়ে জ্ঞান বল বড়। যথার্থ জ্ঞানে জ্ঞানী হলে নারী পুরুষ কোনো ভেদ থাকে না। জ্ঞান অর্জন করলে নারী পুরুষ উভয়ই সমাজে সমাদর লাভ করেন। অতএব আমরাও যথার্থ জ্ঞান অর্জন করব। তো দেখো আজকে আমরা এই রিডিংটা পড়েছি, তোমাদের এই রিডিংটাই পড়া থাকবে, রিডিং থেকে প্রশ্ন তৈরি করা থাকবে। ঠিক আছে, সবাই ডায়েরিতে পড়া লেখো। নিশ্চয়ই আজকে সবাই আমার আলোচনাটি বুঝতে পেরেছো আশা করি। তো সবাই এই রিডিংটা ভালো করে পড়বে এবং এখান থেকে প্রশ্ন তৈরি করবে। অধ্যায় 3 এর 14 থেকে 18 পৃষ্ঠার রিডিং শিখা এবং প্রশ্ন তৈরিকরণ। ঠিক আছে, অধ্যায় 3 এর 14 থেকে 18 পৃষ্ঠা রিডিং করেছেন আমরা আজকে। এগুলো তোমরা খুব ভালো করে পড়বে এবং এখান থেকে প্রশ্ন তৈরি করবে এবং অবশ্যই যথার্থ নিয়মে প্রত্যেক বৃহস্পতিবার এসে খাতাগুলো জমা দিয়ে যাবে। তো তোমরা কিন্তু ইদানিং খাতাগুলো সবাই কম জমা দিচ্ছ, তাহলে কি বুঝতে পারছি যে তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো করছো না।
তো আমাদের কিন্তু ক্লাসগুলো করতে হবে, কারণ আমাদের পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তাহলে সবাই কি করবে, এই প্রশ্নগুলো তৈরি করবে। ঠিক আছে, সবাই খুব মনোযোগ সহকারে পড়াশোনাগুলো করবে, ক্লাস করবে নিয়মিত অবশ্যই। ঠিক আছে, এবং খাতাগুলো জমা দিয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। এসসিকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি বুশরা রহমান। গত ক্লাসে আমি তোমাদের সাথে ইসলাম ও নৈতিক শিক্ষায় আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করেছিলাম, তাই না? আজকে আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। সবাই তোমার ইসলাম ও নৈতিক শিক্ষা বইটি বের করো এবং এর তৃতীয় অধ্যায় রয়েছে, দেখো তৃতীয় অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 40। সবাই 40 পৃষ্ঠা বের করো এবং আমার সাথে সাথে আমি যে কথাগুলো বলবো ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটি করবে। ঠিক আছে, দেখো প্রথমে আমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কি আখলাক। আমাদের তৃতীয় অধ্যায়ের নাম আখলাক। আখলাক অর্থ হচ্ছে চরিত্র। আখলাক অর্থ চরিত্র। দেখো চলো আমরা আখলাক সম্পর্কে এখানে পড়ি। মানুষের স্বভাব ও চরিত্রকে আরবিতে আখলাক বলে। এই লাইনটি সবাই আন্ডারলাইন করবে। তাহলে আখলাক কাকে বলে আমরা পেলাম, মানুষের স্বভাব ও চরিত্রকে আরবিতে আখলাক বলে। চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয়, সুখের হয়, আখিরাতে শান্তি পাওয়া যায়, সুখ পাওয়া যায়। সুন্দর ও ভালো চরিত্র সৎ চরিত্র। তাহলে এখানে একটি প্রশ্ন আসে, সৎ চরিত্র কাকে বলে? সুন্দর ও ভালো চরিত্রকে সৎ চরিত্র বলে। এই লাইনটা সবাই আন্ডারলাইন করবে। যেমন সত্য কথা বলা, রোগীর সেবা করা, আব্বা আম্মাকে সম্মান করা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। তাহলে এখানে তোমাকে আসবে যে কতগুলো সৎ চরিত্রের উদাহরণ দাও, তখন তোমাকে এই কথাগুলো লিখলে কিন্তু উদাহরণ হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে অসৎ চরিত্র বলে। মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে অসৎ চরিত্র বলে। এই লাইনটি সবাই আন্ডারলাইন করবে। চরিত্র অসৎ হলে কেউ তাকে ভালোবাসে না, সকলে ঘৃণা করে, তার সাথে কেউ মেলামেশা করে না, খেলা করে না, আল্লাহ তাকে অপছন্দ করেন। মন্দ স্বভাব ও খারাপ চরিত্র হলো মিথ্যা কথা বলা, লোভ করা, অপচয় করা, পরনিন্দা করা ইত্যাদি। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যিকার মুমিন তারাই যাদের চরিত্র সুন্দর। ঠিক আছে, তারপর দেখো নিচে সৎ চরিত্র ও অসৎ চরিত্রের একটি তালিকা দেওয়া হলো। এখানে তোমাকে সৎ চরিত্রের কোনগুলো সৎ চরিত্র, কোনগুলো অসৎ চরিত্র, এগুলো দিয়েছে। এটা কিন্তু তোমার একটা পার্থক্য আসতে পারে, সৎ চরিত্র এবং অসৎ চরিত্রের মধ্যে পার্থক্য লিখো। তো এটা তোমরা সবাই খুব ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, তারপরে পৃষ্ঠায় আসো 41 পৃষ্ঠায়। আমরা চরিত্র সুন্দর করব, সকলে আমাদের ভালোবাসবে, আল্লাহ আমাদের উপর খুশি হবে, দুনিয়াতে আমরা শান্তি পাবো, পরকালে পাবো জান্নাত। আমরা সর্বদা ঈমান আনবো, সালাত আদায় করব। সালাত মানে হচ্ছে কি নামাজ। তাহলে নামাজ আদায় করব, আব্বা আম্মা, শিক্ষক ও বড়দের সম্মান করব, ছোটদের স্নেহ করব, সত্য কথা বলবো, স্বভাব চরিত্র সুন্দর করব, শান্তি পাবো। ঠিক আছে, তারপরে আসে হচ্ছে আব্বা আম্মাকে সম্মান করা। আব্বা আম্মা আমাদের সবচেয়ে আপনজন। এই লাইন সবাই আন্ডারলাইন করবে, এখান থেকে তোমাদের শূন্য স্থান আসবে। ঠিক আছে, তাহলে আব্বা আম্মা আমাদের সবচেয়ে আপনজন, এই লাইনটি আন্ডারলাইন করবে। তারা আমাদের জন্য অনেক কষ্ট করেন, স্নেহ মমতা ও দরদ দিয়ে লালন পালন করেন, না খেয়ে আমাদের খাওয়ান, আমাদের অসুখ বিসুখ হলে তারা সেবা যত্ন করেন, সুস্থ না হওয়া পর্যন্ত তারা আল্লাহর কাছে দোয়া করেন, আমাদের সুখে তারা সুখী হন, আনন্দ পান, আমাদের কষ্টে কষ্ট পান, দুঃখ পান। তারা সবসময় আমাদের কল্যাণ কামনা করেন, দোয়া করেন। সবসময় আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা আমাদের কর্তব্য। আমরা তাদের সম্মান করব, শ্রদ্ধা করব, তাদের সাথে রাগারাগি করব না, ঝগড়া বিবাদ করব না, কর্কশ ভাষায় কথা বলবো না, তাদের মনে কষ্ট দেব না, সবসময় হাসি মুখে কথা বলবো। বাড়ি থেকে বের হওয়ার সময় আব্বা আম্মাকে সালাম দিয়ে বের হব, আবার বাড়ি ফিরে আসলে আব্বা আম্মাকে সালাম জানাবো, সুন্দর সুন্দর কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, কুল্লাহুমা কাউলান কারিমা, অর্থ হচ্ছে তুমি আব্বা আম্মার সাথে সুন্দর সুন্দর কথা বলো, তাদের ভালো খাওয়ার পড়ার ব্যবস্থা করব, তাদের অসুখ হলে সেবা যত্ন করব, তাদের আদেশ নিষেধ মেনে চলব, তারা বুড়ো হয়ে গেলে তাদের সাথে খুব ভালো ব্যবহার করব, তাদের কাজে ও চলাফেরায় সাহায্য করব। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সাথে উত্তম ব্যবহার করো। তারপরের পৃষ্ঠায় আসো,
42 পৃষ্ঠায় আব্বা আম্মার মৃত্যুর পর তাদের প্রতি আমাদের অনেক কর্তব্য রয়েছে। আব্বা আম্মার জিম্মায় যদি কোনো ঋণ থাকে তা পরিশোধ করব। যদি কোনো তোমার বাবা মার যদি কোনো ঋণ থেকে থাকে তাহলে সেগুলো কি করতে হবে? পরিশোধ করে দিতে হবে। দান খয়রাত এবং নফল ইবাদত করে তাদের আত্মার মাগফিরাত চাইবো, মঙ্গল কামনা করব। আমরা সবসময় আব্বা আম্মার জন্য দোয়া করব। মনে রাখবে, আব্বা আম্মা যেরকম আমাদের দোয়া করলে সব থেকে বেশি আল্লাহ কবুল করেন, সেরকম ভাবে সন্তান যদি তার বাবা মার জন্য দোয়া করে তাহলেও কিন্তু সব থেকে বেশি কবুল হয়। ঠিক আছে, তাহলে আমরা বেশি বেশি করে আব্বা আম্মার জন্য দোয়া করব। দেখো, আব্বা আম্মার জন্য দোয়া আমরা কি বলবো? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। একটি প্রশ্ন আসে যে আব্বা আম্মার জন্য দোয়া করবে, এই দোয়াটি কি? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা অর্থ সহ হচ্ছে, দেখো, হে আমার প্রতিপালক, আমার আব্বা আম্মা আমাকে ছোটবেলায় যেমনই সেবা যত্নে লালন পালন করেছেন, আপনি তাদের প্রতি তেমনি দয়া করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই লাইনটি সবাই আন্ডারলাইন করবে। এখানে যদি তোমার শূন্যস্থান আসে তখন জান্নাত না দিয়ে বেহেশত দিলেও হবে। ঠিক আছে, তাহলে এই কথাটি কে বলেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ঠিক আছে, আমরা সর্বদা আব্বা আম্মার কথা শুনবো ও মানবো, তাদের শ্রদ্ধা করব, সম্মান করব, তাদের অবাধ্য হব না, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। তারপর দেখো, শিক্ষককে সম্মান করা। আব্বা আম্মার মতো শিক্ষক আমাদের প্রকৃত মানুষ রূপে গড়ে তোলেন। আমাদের প্রকৃত মানুষ রূপে গড়ে তোলেন কে? শিক্ষক। তিনি আমাদের কুরআন, সালাত ও আদব কায়দা শেখান। তিনি সৎ ও ন্যায়ের পথে চলতে শেখান, অন্যায় ও অসৎ পথে চলতে নিষেধ করেন। তিনি আমাদের আপনজন, আমরা তাকে শ্রদ্ধা করব। কেমন ভাবে লিখতে হয়, কিভাবে পড়তে হয়, এসব শিক্ষক আমাদের শেখান। জ্ঞান বিজ্ঞানের নানা বিষয় আমরা তার কাছ থেকে শিখি। এই লাইনটা সবাই আন্ডারলাইন করবে। জ্ঞান বিজ্ঞানের নানা বিষয় আমরা কার কাছ থেকে শিখি? শিক্ষকের কাছ থেকে। কুরআন ও হাদিসের কথা শিখি, দেশ ও দশের কথা শিখি। আমরা তাকে সম্মান করব, তাকে মর্যাদা দেব। শিক্ষকের সাথে সবসময় ভালো ব্যবহার করব। তার সাথে দেখা হলে তাকে সালাম দেব, তাকে ভালো মন্দ জিজ্ঞাসা করব। তিনি শ্রেণীকক্ষে যা পড়াবেন মনোযোগ দিয়ে শুনবো। তার সাথে সবসময় নম্রভাবে কথা বলবো। তিনি শ্রেণীতে থাকা অবস্থায় যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয় তাহলে তার অনুমতি নিয়ে যাব। তিনি অসুস্থ হলে তাকে দেখতে যাব। তাকে সেবা যত্ন করব, তার আদেশ উপদেশ মেনে চলবো। তার সাথে কখনো বেয়াদবি করব না, সবসময় তার কথা শুনবো, তার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আমরা ওয়াদা করব। ওয়াদা মানে হচ্ছে কথা দিয়ে কথা রাখা। ঠিক আছে, শিক্ষকের আদেশ উপদেশ মানবো, তাকে সালাম দেব, তার সেবা করব, তিনি যা শেখাবেন মন দিয়ে শিখবো, তাকে সম্মান করব, দোয়া করব। আজকে আমি তোমাদের সাথে শিক্ষককে সম্মান করা পর্যন্ত পড়িয়েছি। তোমরা আলোচনা করেছি। তোমরা এতটুকু পর্যন্ত বাসায় সবাই খুব সুন্দর করে পড়াশোনা করবে আর হচ্ছে এখান থেকে প্রশ্ন তৈরি করবে। ঠিক আছে, তাহলে যারা ইসলাম ধর্মের রয়েছে তোমাদের আজকে পড়া থাকলো হচ্ছে অধ্যায় 3 এর 40 থেকে 45 পৃষ্ঠার রিডিং শিখা এবং এখান থেকে প্রশ্ন তৈরি করবে। ঠিক আছে, তাহলে সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো আমাদের আজকের আলোচনা। এটি খুবই সহজ। এই পড়াগুলো তোমরা সবাই খুব ভালো করে বাসায় পড়ে নিবে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।